স্বাগতম। সাম্প্রতিক ভারতীয় রাজ্য নির্বাচনের ডেটায় এমন কিছু চমক লুকিয়ে আছে যা রীতিমতো অবাক করার মতো। আজ আমরা এই পুরো বিষয়টার গভীরে গিয়ে দেখব কিভাবে রাতারাতি রাজনৈতিক হাওয়া বদলে যায় এবং প্রতিষ্ঠিত ধারণাগুলো উল্টে যায়। চলুন মূল বিশ্লেষণে ঢোকা যাক। আজকের এই বিশ্লেষণে মূলত 4টা জিনিস উঠে আসবে। আঞ্চলিক স্তরে ভোটের হিসাব কিভাবে বদলালো, তামিলনাড়ুর সেই বিশাল চমকটা আসলে কী ছিল, কংগ্রেসের হাতছাড়া হওয়া একটা বড় সুযোগের পেছনের গল্প, আর সবশেষে মিডিয়া নিয়ন্ত্রণের কিছু চাঞ্চল্যকর অভিযোগ। প্রথমেই আসা যাক আঞ্চলিক পরিবর্তনের দিকে। এখানে ক্ষমতাসীন এবং সরকার বিরোধী হাওয়ার এক হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে, যা অনেক হিসেব নিকাশকেই পাল্টে দিয়েছে। সরাসরি ডেটার দিকে তাকালে ব্যাপারটা বেশ পরিষ্কার হয়ে যায়। দেখা যাচ্ছে বাংলায় তৃণমূল কংগ্রেসের ৩৫% বিপরীতে বিজেপি প্রায় ৬১% স্ট্রাইক রেট নিয়ে রীতিমতো ঝড় তুলেছে। আবার ঠিক উল্টো ছবি কেরালায়। সেখানে ইউডিএফ ৭১% একটা অবিশ্বাস্য স্ট্রাইক রেট নিয়ে এলডিএফকে একেবারে বিশাল ব্যবধানে পেছনে ফেলে দিয়েছে। ভোটারদের মনোভাবের এই মেরুকরণ কিন্তু সত্যি ভাবার মতো বিষয়। এবার একটু আসামের দিকে তাকানো যাক। এখানে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি এক কথায় বাজিমাত করেছে। তাদের স্ট্রাইক রেট শুনলে অবাক হতে হয়, একদম 89%। ১০০রও বেশি আসনের লিড নিয়ে তারা সফলভাবে অ্যান্টি ইনকামবেন্সি বা সরকার বিরোধী হাওয়াকে রুখে দিয়েছে। অন্যদিকে এআইইউডিএফের স্ট্রাইক রেট আটকে গেছে মাত্র 7%। বোঝাই যাচ্ছে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক কৌশল কতটা ম্যাজিকের মতো কাজ করতে পারে। তবে আসল ধাক্কাটা কিন্তু এসছে একেবারে দক্ষিণ থেকে। তামিলনাড়ুর এই চমক প্রতিষ্ঠিত সব মিডিয়া ন্যারেটিভকে একেবারে ভুল প্রমাণ করে দিয়ে রাজনৈতিক বিশ্লেষকদেরও থমকে দিয়েছে। সংখ্যাটা মাত্র ২৪%। হ্যাঁ, ক্ষমতাসীন ডিএমকে দলের ভোট বা আসন সংখ্যা আক্ষরিক অর্থেই ধসে পড়ে এই তলানিতে এসে ঠেকেছে। খোদ মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী থেকে শুরু করে বেশ কয়েকজন হেভিওয়েট মন্ত্রী ভোটের লড়াইয়ে পিছিয়ে পড়েছিলেন। একটা ক্ষমতাসীন দলের জন্য এমন ভরাডুবি সত্যিই কেউ আশা করেনি। ছবিটা একবার পাশাপাশি মিলিয়ে দেখা যাক। একদিকে ডিএমকের মতো প্রতিষ্ঠিত দলের দ্রুত পতন, আর ঠিক উল্টো দিকে অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে দলের এক অবিশ্বাস্য উত্থান। বিজয়ের সিনেমা বা সমাবেশগুলোতে এর আগে পদে পদে বাধা দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু সাধারণ মানুষের আবেগ আর তরুণদের বিপুল সমর্থনকে পুঁজি করে তারা রীতিমতো সুনামের মতো এগিয়ে গেছে। আর ঠিক এই অপ্রত্যাশিত রাজনৈতিক বাস্তবতার মাঝেই উঠে আসছে কংগ্রেস দলের অভ্যন্তরীণ কৌশলের একটা বড় সড় সুযোগ হাতছাড়া হওয়ার গল্প। কংগ্রেসের প্রতিনিধি প্রবীণ চক্রবর্তীর একটা ভেতরের খবর এখানে খুব প্রাসঙ্গিক। তিনি জানিয়েছেন, রাহুল গান্ধী সহ দলের একটা বড় অংশ আসলে টিভিকে সাথে জোট বাঁধার পক্ষে ছিলেন। চক্রবর্তীর দৃঢ় বিশ্বাস, যদি এই জোটটা সত্যিই হতো তাহলে গোটা রাজ্যে তারা অনায়াসে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেত। মানে পুরো নির্বাচনের চিত্রটাই হয়তো অন্যরকম হতো। কিন্তু বাস্তবে তা হয়নি। একটা জাতীয় দল হিসেবে পুরনো কাঠামোগত হিসেব নিকাশের বেড়াজালে আটকে কংগ্রেস শেষ পর্যন্ত অন্য পথে হাঁটে। তরুণদের সমর্থন নিয়ে গড়ে ওঠা এই সম্ভাব্য জোট হাতছাড়া হওয়ার বিষয়টা এখন দলের ভেতরের অনেকেই আক্ষরিক অর্থেই কাটা ঘায়ে নুনের ছিটে বলে মনে করছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, তৃণমূল স্তরের এত বিশাল একটা হাওয়া মূলধারার মিডিয়ার চোখ এড়িয়ে গেল কিভাবে? এখানেই আসছে মিডিয়া নিয়ন্ত্রণের কিছু গুরুতর অভিযোগ। প্রবীণ চক্রবর্তী এখানে একটা সাংঘাতিক দাবি করেছেন। তার মতে ডিএমকে সরকার নিজেদের সরকারি ক্ষমতা খাটিয়ে মিডিয়াকে রীতিমতো নিয়ন্ত্রণ করেছে। মানে মাঠ পর্যায়ের যে আসল সরকার বিরোধী হাওয়া, সেটাকে জোর করে চেপে রেখে একটা সম্পূর্ণ কৃত্রিম আর নকল বয়ান বা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল। এই দাবির পেছনে তার নিজেরই একটা তিক্ত অভিজ্ঞতা আছে। তিনি যেহেতু খোলাখুলি টিভিকের পথে কথা বলছিলেন, তাই একটা বড় নিউজ ইভেন্টে তার বক্তৃতার আমন্ত্রণ ঠিক ইভেন্টের দিন সকালেই বাতিল করে দেয়া হয়। অভিযোগ রয়েছে যে নেটওয়ার্কের উপর ডিএমকের সরাসরি চাপের কারণেই রাতারাতি এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল। মিডিয়ায় যা দেখানো হচ্ছিল আর বাস্তবে যা ঘটছিল তার মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। ভাবলে অবাক হতে হয়, মূলধারার মিডিয়া এমন একটা গণজোয়ারের টেরই পেল না যেখানে খোদ মুখ্যমন্ত্রী পিছিয়ে আছেন। উল্টে যে পোলস্টাররা ডিএমকের এই পতনের পূর্বাভাস দিয়েছিলেন তাদের ব্যাপকভাবে ট্রোল করা হয়।
এটা স্পষ্টভাবে ওপর থেকে চাপিয়ে দেওয়া বয়ান আর আঞ্চলিক সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার একটা জ্বলন্ত প্রমাণ। সবশেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। নির্বাচনের মাঠে যখন এমন বিশাল চমক দেখা যায় আর তৃণমূল পর্যায়ের বাস্তবতার সাথে প্রতিষ্ঠিত রিপোর্টিংয়ের এত বড় ফারাক থাকে, তখন আমাদের রাজনৈতিক ধারণাগুলো আসলে কতটা কৃত্রিম বয়ান দিয়ে তৈরি হয়। একটা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থায় এই প্রশ্নটার উত্তর খোঁজা বোধহয় এখন সবচেয়ে বেশি জরুরি।